আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। অনেক রোগী আসলে হেপাটাইটিসে আক্রান্ত আমরা জানি, এবং একই সাথে শুধুই আমরা হেপাটাইটিস বি সম্পর্কে হয়তো কম বেশি একটু ধারণা রাখি, কিন্তু বিভিন্ন স্বাস্থ্যসেবার সংস্থাগুলো আসলে জানিয়েছে যে অনেকগুলো ধরনের আছে, এ বি সি ডি থেকে শুরু করে হাইপ্রোটপিক ভাইরাস, সেরকম এক ধরনের হয়তো হেপাটাইটিসের নতুন একটি অন্তর্ভুক্ত করা হয়েছে তার ধরনের ক্ষেত্রে। আমরা একটু আলোচনা করতে চাই সেই বিষয়গুলো নিয়ে। যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল, বিভাগীয় প্রধান হেপাটোলজি BSMMU। অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর মামুন, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। একটু বলবেন, যদিও আজকে বিশ্ব হেপাটাইটিস দিবস, কিন্তু হেপাটাইটিস সম্পর্কে কম বেশি আমরা ধারণা রাখি, কিন্তু এই যে নানা ধরন আসলে বের হয়েছে, তার যেই লক্ষণ এবং সেটি প্রতিকার করার ক্ষেত্রে কতটুকু আমরা আসলে এগিয়েছি স্বাস্থ্য সেবার খাতে যদি আমরা চিন্তা করি? ধন্যবাদ। অনেকগুলো ভাইরাস আছে যেগুলো লিভারে সংক্রমণ করতে পারে, এবং যে ভাইরাসগুলো মূলত লিভারে সংক্রমণ করে তাদেরকে আমরা হেপাটোটপিক ভাইরাস বা হেপাটাইটিস ভাইরাস বলি, কারণ সেটা লিভারে হেপাটাইটিস বা প্রদাহ করে। যেমন হেপাটাইটিস A, B, C, D এবং E, এর মধ্যে 4টা ভাইরাস, হেপাটাইটিস A, B, C আর E বাংলাদেশে পাওয়া যায়, ডিটা পাওয়া যায় না। এর বাইরেও কিছু কিছু ভাইরাস আছে, যেমন ডেঙ্গু ভাইরাস, যেমন কোভিড ভাইরাস, সেগুলো কিন্তু লিভারে সংক্রমণ করে, কিন্তু যেগুলো প্রধানত লিভারের সংক্রমণ কারণে হেপাটাইটিস করে না বলে তাদেরকে আমরা হেপাটোটপিক ভাইরাস বলি না। তো বিশ্ব হেপাটাইটিস দিবসে আমাদের মূল ফোকাসটা থাকে আসলে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস। এ এবং ই ভাইরাসকে আমরা অতটা আলোচনায় আনি না। এর কারণ হচ্ছে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস হচ্ছে পানিবাহিত ভাইরাস, যারা লিভারে সংক্রমণ করে জন্ডিস তৈরি করে ঠিকই, এবং খুব কম ক্ষেত্রে লিভার ফেলিয়ার করে। কিন্তু বি বা সি ভাইরাসের মতো যেহেতু রক্তবাহিত ভাইরাস, লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস করে না। ফলে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রান্ত রোগীদের কিন্তু লিভারে ক্রনিক হেপাটাইটিস বা দীর্ঘমেয়াদী প্রদাহ ছাড়াও লিভার পাকাপাকিভাবে নষ্ট হয়ে যাওয়া বা লিভার সিরোসিস, এমনকি লিভারে ক্যান্সার বা টিউমার, যাকে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা বলি, হতে পারে, যেটি হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় না। যেহেতু হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভারে খারাপ রোগগুলো তৈরি করে এবং লিভারে খারাপ রোগগুলোর জন্য বিশ্বব্যাপী প্রধান কারণ, সেজন্য এই দিবসে আমাদের মূল প্রতিপাদ্য থাকে মানুষকে এই দুটো ভাইরাস সম্বন্ধে জানানো, অর্থাৎ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। সেই হিসেব করে আমরা যতটুকু জানি যে হেপাটাইটিস বির আমরা টিকা নেয়ার একটি আমাদের দেশে আসলে সেটি প্রচলন আছে, যে জন্মগ্রহণের পর থেকে একজন নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ বয়সী যে কোনো মানুষই যেমন টিকা নিতে পারে, এবং সেই টিকাটা আসলে সকলের কাছে আসলে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু অন্য যেই টাইপগুলো রয়েছে, আপনি নিজেও বললেন বেশ কয়েকটি টাইপ, সেগুলোর টিকা অথবা সেগুলোর চিকিৎসার ক্ষেত্রে আর কতটুকু আসলে আমাদের স্বাস্থ্যসেবা সেখানে আমাদেরকে সার্ভিস দিতে পারছে? হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের মধ্যে বি ভাইরাসের টিকা আছে। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ইপিআই কর্মসূচিতে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের টিকা অন্তর্ভুক্ত আছে। যেহেতু গত প্রায় 17 বছর ধরে আমরা ইপিআই কর্মসূচিতে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিচ্ছি, অথবা আমরা ধরে নিতেই পারি যে বাংলাদেশে যে নাগরিকের বয়স 17 বছর তারা হেপাটাইটিস বি ভাইরাসের টিকার দরকার নেই। কিন্তু যাদের বয়স তাদের চেয়ে বেশি, অর্থাৎ 17-এর বেশি, তাদের জন্য অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচিটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে শুধু সরকারের উপর দায়িত্ব দিলেই মনে হয় চলবে না, পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। হেপাটাইটিস সি ভাইরাসের কোনো টিকা নেই, কিন্তু খুব কার্যকর ওষুধ আছে। আর যে বাকি দুটো ভাইরাস বললাম, হেপাটাইটিস এ আর ই ভাইরাস, এই দুটো ভাইরাসেরই টিকা আছে। তো এই ভাইরাসের একটা সুবিধা হচ্ছে, যদি কারো জীবনে একবার এ ভাইরাস হয়ে যায়, তার আর কখনোই এ ভাইরাসের আশঙ্কা থাকে না। তো ফলে এই ভাইরাসের টিকাটা আমরা খুব বেশি ব্যবহার করি না। শুধুমাত্র যাদের কঠিন রোগ আছে, যেমন যাদের লিভার সিরোসিস বা লিভারে খারাপ রোগ আছে বা হার্টের সমস্যা, ক্যান্সার, এ ধরনের রোগীদের দেই, যাতে তারা কোনো কারণে হেপাটাইটিস এ আক্রান্তে বেশি খারাপ না হয়ে যান। হেপাটাইটিস ই ভাইরাসের টিকাটা এখনো বহুলভাবে প্রচলিত না। এটি কোনো কোনো দেশে শুরু হয়েছে, কিন্তু এখনো খুব বেশি ব্যবহৃত হয় না। কারণটি হচ্ছে যে এটি কিন্তু স্থায়ী প্রতিরক্ষা দেয় না, হয়তো কয়েক মাস থেকে কয়েক বছরের জন্য প্রতিরোধ তৈরি করে। একই সাথে আমরা যেহেতু জানি যে এই ভাইরাসগুলো আসলে খাবার এবং পানির মাধ্যমে সবচেয়ে বেশি ছড়ায়, আমরা তো বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানির এক ধরনের যতটা সচেতনতা আমরা প্রচার করি না কেন, তারপরেও মানুষ আসলে এই জায়গা থেকে বের হয়ে আসে না। কারণ আমরা দেখি যে ফুটপাতের খাবার থেকে শুরু করে আমরা ঘরেও খুব একটা যেটা নিয়ন্ত্রণ করতে পারি বিষয়টা সেরকম নয়।
আপনার কাছে কি মনে হয় যে সেই হিসেব করে কোনো রোগী যদি হেপাটাইটিসে আক্রান্ত হয় তার লক্ষণগুলো আসলে কি হতে পারে একদম প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষ বা পরিবারের লোকজন যারা বুঝতে পারে? আর দ্বিতীয়ত হচ্ছে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আসলে সরাসরি কি সে চিকিৎসকের কাছে যাবে, হাসপাতালে যাবে, নাকি বাসাতে আসলে তার প্রাথমিক চিকিৎসা নেবার সুযোগ আছে? এখন প্রাথমিকভাবে যেটা হয় সেটা আমরা জন্ডিস বলে থাকি। জন্ডিস হচ্ছে একটা রোগের লক্ষণ, যেটা নিজে কোনো রোগ না। এবং হেপাটাইটিস ভাইরাসগুলো যখন লিভারে সংক্রমণ করে তখন সাধারণত জন্ডিস হয় বা হয় না। তো যাদের জন্ডিস হয় তাদের লক্ষণগুলো আমরা অনেকেই জানি, যে শুরুর দিকে খাবারে একটু অরুচি থাকে, বমি ভাব থাকে, জ্বর থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, এবং একটা পর্যায়ে প্রথমে প্রস্রাব, তারপর চোখ হলুদ হয়ে যায়, এবং আমরা বুঝি যে জন্ডিস হয়েছে। জন্ডিস হলেই যে চিকিৎসকের কাছে দৌড়াতে হবে তা আমরা বলি না। কিন্তু যা মনে রাখতে হবে যে যাদের জন্ডিস থাকে তাদের কিন্তু লিভার ফেলিওর হওয়ার একটা ঝুঁকি থেকে যায়। ফলে কিছু কিছু রোগী, যেমন যে সমস্ত মানুষের অন্য কোনো রোগ আছে, যেমন ধরেন হার্টের রোগী, কিংবা একজন ক্যান্সারের রোগী, বা একজন আনকন্ট্রোল ডায়াবেটিসের রোগী, একজন গর্ভবতী মা, কিংবা যাদের জন্ডিসের কারণে লক্ষণগুলো প্রকট, যেমন প্রচন্ড বমি হচ্ছে, একদমই খেতে পারছেন না, কিংবা একটু তন্দ্রাচ্ছন্ন থাকছেন, একটু অজ্ঞান হওয়ার ভাব দেখা যাচ্ছে, এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো যখন দেখা যায় তখন কিন্তু আমরা বলি যে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এখানে যে কথাটি বলা খুবই জরুরি সেটি হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখনো জন্ডিসের ব্যাপারে কিছু প্রথাগত চিকিৎসার প্রচলন আছে, যেগুলো অধিকাংশ ক্ষেত্রেই কার্যকর না এবং কোনো কোনো ক্ষতিকর। যেমন আমরা খুব বেশি ডাবের পানি, আখের রস, গ্লুকোজের শরবত, চিনির শরবত এগুলো খেতে বলি, এগুলো কোনো উপকারে আসে না। আমরা খুব বেশি বেশি বলি যে হলুদ দেওয়া তরকারি খাওয়া যাবে না, আমিষ খাওয়া যাবে না, বেশি বেশি ফল ফলাদি খান, এগুলো কোনো উপকারে আসে না। ফলে আমরা যেটা আসলে বলি যে যদি কারো জন্ডিস হয় তার মূল কাজটা হচ্ছে বিশ্রামে থাকা, স্বাভাবিক খাবার খাবেন, এবং যদি স্বাভাবিক খাবারটা বাসায় রান্না করে খাবেন, মাত্র ভালো খাবার খাবেন, বাইরে থেকে কেনা খাবার না। আর যদি কোনো সমস্যা দেখা দেয় যেটি নিয়ন্ত্রিত হচ্ছে না, বা আমি যেগুলো কথা বলছিলাম, সেক্ষেত্রে অবশ্যই লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। অবশ্যই আপনি যেভাবে বলছিলেন নিশ্চয়ই আমাদের দর্শকদের সেই উপকার আসবে আপনার পরামর্শগুলো। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মামুনুল আল মাহতাব স্বপ্নিল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। নিশ্চয়ই আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।